হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম ডিয়ার এক্স ড্রামার তৃতীয় পর্ব নিয়ে। তো দ্বিতীয় পর্বের শেষে আমরা দেখেছিলাম এখন জিন অনেক বড় একজন তারকা হয়ে গিয়েছিল। আর এই পর্বের শুরুতেই আমরা ইনগং নামের এক জনপ্রিয় অভিনেতাকে দেখতে পাই। এখানে ইনগং এর সাথে জিনও এসেছিল। আর হ্যাঁ, আরেকটা কথা, এখন যে ঘটনাগুলো দেখছো এইসব কিন্তু আগের ঘটনার 2 বছর পরের সিন দেখানো হচ্ছে। তো এখন মেরির এজেন্সি অনেক চেষ্টা করছিল জিনকে লাইমলাইটে আনার জন্য, তাই তারা তাদেরই জনপ্রিয় অভিনেতা ইনগং এর সঙ্গে জিনকে একটি সেলিব্রিটি ফেস্টিভ্যালে পাঠায়। আমরা দেখতে পারি তারা দুজন একসাথে রেড কার্পেটে হাঁটছিল। এখানে জিন তার পোশাকে প্যাচ লেগে আটকে গেলে ইনগং সেখানে এসে হিরোর মতো করে জিনকে হাত ধরে নিয়ে যায়। তারপর তারা একসাথে খুব রোমান্টিক ওয়েতে রেড কার্পেটে হাঁটতে থাকে। এবার তারা স্টেজে গিয়ে বক্তব্য রাখে। এদিকে জুন বিলবোর্ডে জিনের বক্তব্যগুলো শুনতে থাকে। পরের দিন ইনগং এর সাথে আমরা আরো একটা অ্যাক্ট্রেসকে দেখতে পাই, যার নাম ছিল লিনা। লিনাও খুবই ফেমাস ছিল। আসলে লিনার ইনগং সম্পর্কে ছিল, তবে এখন তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। ইনগং লিনার সাথে এখন আর কোনো সম্পর্কই রাখতে চাচ্ছিল না, কিন্তু লিনা তো এখনো ইনগং এর পিছু ছাড়ে না। সে না বলেই ইনগং এর বাসায় চলে আসে। এতে করে ইনগং অনেক রেগে যায় আর বলে, আমাদের দুজনের ব্রেকআপ হয়ে গিয়েছে, তুমি কেন বারবার আমার বাসায় আসো? লিনা বলে, আমাদের তো প্রায়ই ঝগড়া হয়, তাই বলে কি ব্রেকআপ করতে হবে? ইনগং বলে, আগের কথা বাদ দাও, এখন আর আমি তোমার সঙ্গে সম্পর্কটা রাখতেই চাচ্ছি না, তাই তুমি আমার পিছু ছেড়ে দাও, এতেই ভালো হবে। তবে তাদের দুজনের ব্রেকআপের কথায় এখনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি। আর তারা দুজন কিন্তু মেরির এজেন্সি থেকেই কাজ করে, মানে তারাও মেরির আন্ডারেই। যাক, পরের দিন একটা শুটিং এর দৃশ্য দেখতে পাই, যে দৃশ্যে লিনা গাড়ির মধ্যে বসে থাকবে আর জিন বৃষ্টিতে ভিজে ভিজে তার কাছে এসে সাহায্য চাইবে। কিন্তু গতকাল জিন ইনগং এর হাত ধরে সেলিব্রিটি ফেস্টিভ্যালে হেঁটেছে, তাই লিনা জিনের উপর প্রচন্ড রেগেছিল। আর সেই রাগ আজকে লিনা জিনের উপর ঝাড়তে থাকে। সে ক্ষোভের কারণে এই দৃশ্যটা জিনকে দিয়ে বারবার করাচ্ছিল। জিন যত ভালো করে অভিনয় করুক না কেন, লিনা সবাইকে বলছিল জিন তো অ্যাক্টিংই করতে পারে না। ফলে এই বৃষ্টিতে জিনের অবস্থা তো খারাপ হয়ে যায়। এখানে লিনার এসব কর্মকাণ্ড সেটে থাকা ডিরেক্টর সহ সবাই খেয়াল করছিল, কিন্তু লিনা যেহেতু অনেক বড় তারকা ছিল, তাই কেউ কিছুই বলতে পারছিল না। এত কাহিনীর পর তো লিনা শেষ বেশ এই শুটটা করতেই চাইছিল না, সে এখান থেকে চলে যেতে চায়। তাই ডিরেক্টর জিনের কাছে এসে বলে লিনার সাথে তার ব্যক্তিগত যত সমস্যা আছে সেগুলো যেন সে মিটিয়ে ফেলে, কারণ আজকে যদি তারা শুটিং করতে না পারে তাহলে তাদের অনেক টাকা লস হয়ে যাবে। জিন বলে, ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। এরপরে আমরা জানতে পারি লিনার কাছে এতদিন যেসব বড় বড় ব্র্যান্ড ছিল ওই সবগুলোতে এখন জিন কাজ করছিল, আর এই সবকিছু করাচ্ছিল মেরি। শুধু তাই না, সেই ফিল্ম ফেস্টিভ্যালে যা কিছু হয়েছিল, জিনের পড়ে যাওয়া, ইনগং তাকে গিয়ে ধরা, তাদের দুজনের একসাথে রেড কার্পেটে হাঁটা, এই সবকিছু ইনগং মেরির কথাই করেছিল, যাতে করে জিন লাইমলাইটে আসতে পারে। তাই ইনগং এসে মেরিকে বলে, তুমি যা যা বলেছিলে আমি সবই করেছি, জিনকে লাইমলাইটে এনেছি, এখন তুমি তোমার কথা রাখো আর সবার সামনে বলে দাও আমি আর লিনা এখন আর সম্পর্কে নেই। মেরি বলে, আরেকবার ভেবে দেখো, কারণ এমনটা করলে তোমারই লস হবে, তোমার কাছ থেকে অনেক কাজ হাতছাড়া হয়ে যাবে, কারণ তোমার সাথে যারা এখন কাজ করছে তারা শুধু কাপলদেরকেই কাজ দেয়। ইনগং বলে, কোনো ব্যাপার না, আমি তাতেও রাজি আছি। মেরি বলে, ঠিক আছে, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি যেটা বলবে সেটাই হবে। অন্যদিকে মেরির ম্যানেজার যখন তাকে জানায় লিনা শুটিং সেটে এসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, তখন মেরি তাড়াতাড়ি করে সেখানে চলে আসে আর লিনাকে বলে, চুপচাপ শুটিংটা শেষ করে ফেলো, তা না হলে তোমার যে যে সমস্যাগুলো রয়েছে আমি কিন্তু সবকিছু সবার সামনে ফাঁস করে দিব। এখানে মেরি লিনাকে আরো অনেক কিছু বলে ভয় দেখায়, ফলে লিনা তো বাধ্য হয়ে এবার মেরির কথা শুনতে হয়, আর না শুনলে তো তার কেরিয়ার পুরো শেষ হয়ে যাবে। লিনাকে মেরির সব কথা মানতে দেখে জিন তো তার ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করে, মেরি লিনাকে কি এমন কথা বলল যে লিনার তেরামি একদম ঠিক হয়ে গেল? এই ম্যানেজারের নাম ছিল সিউকি। সিউকি কিছুদিন আগেও লিনার ম্যানেজার ছিল, তবে মেরি এখন তাকে জিনের ম্যানেজার বানিয়ে দিয়েছে। ম্যানেজার জিনকে বলে, মেরির কাছে প্রত্যেকেরই একটা করে ফাইল থাকে, যার মধ্যে তাদের অতীতের
যত কালো অধ্যায় থাকে সেগুলো লেখা থাকে, আর সে ফাইল দিয়ে মানুষকে কন্ট্রোল করে, যাতে করে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যদি বেয়াদবি করে তাহলে ওদের পাস্ট সামনে এনে তাদেরকে ভয় দেখাতে পারে। এই ফাইলগুলো মেরি সাধারণত তার অফিসেই রাখে। পরের দিন জিন মেকআপ রুমে বসে মেকআপ নিচ্ছিল, তখনই সেখানে লিনা এসে বলে, তুমি তো দেখছি আমার সবকিছুই কেড়ে নিচ্ছ, ইনগং এর উপরও দেখি তোমার নজর পড়েছে। জিন বলে, ওইটা আমার ডিসিশন ছিল না, মেরি আমাকে ইনগং এর সঙ্গে সে অনুষ্ঠানে পাঠিয়েছিল। লিনা বলে, তুমি কি ভেবেছ মেরি যদি তোমার সাথে থাকে তাহলে তুমি অনেক দূর এগিয়ে যাবে? জিন বলে, আরে সে কথা বাদ দাও, আগে এটা বলো মেরি তোমার সম্পর্কে এমন কি জানে যার জন্য তুমি এত ভয় পাচ্ছ? এই কথা বলে জিন তো লিনাকে নিয়ে মজা উড়াতে থাকে, সাথে লিনাকে হুঁশিয়ারি দিয়ে বলে, আমার কাছ থেকে দূরে থাকো, আমার জীবনে নাক গলাতে এসো না, তা না হলে আমি তোমাকে এই ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি শেষ করে দিব। জিনের কথাগুলো শুনে লিনার তো প্রচন্ড রাগ হয়। যাই হোক, তারপর একদিন জিন বাড়ি যাওয়ার সময় জুনের একটা ছবি বিলবোর্ডে দেখতে পায়। আসলে এই 2 বছরে জিনের কোনো সম্পর্কই ছিল না, আর এতদিনে জুনও একজন বড় রাইটার হয়ে গিয়েছিল, এমনকি সে তার নামটাও পরিবর্তন করে ফেলেছে। নাম পরিবর্তন করলেও আমরা জুনকে জুন বলেই ডাকবো। পরের দিন জুন তার ফ্যানদেরকে অটোগ্রাফ দিচ্ছিল, আর তার ঠিক উপরের ফ্লোরে একটা ড্রামার শুটিং চলছিল। জুন উপরের দিকে তাকিয়ে দেখে শুটিংটা করছে জিন, আর সে দৃশ্যের নায়ক চরিত্রে আছে ইয়ংগং। সেখানে লিনাও উপস্থিত ছিল। জুন জিনকে দেখে নিজেকে আর আটকাতে পারে না, সে জিনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই জুনের মা সেখানে চলে আসে, আর জুনকে সেখানে দেখে টেনে নিয়ে যায় এবং বলে, তুমি এখনো পর্যন্ত জিনের পিছনে ঘুরছো? জুনের মাকে এই কথাটা বলতে আবার লিনা শুনে ফেলে। এটা শোনার পর তো লিনার মুখের এক্সপ্রেশনটাই বদলে যায়। তারপর লিনা নিজের ম্যানেজারকে ডেকে বলে, এই যে এই লেখকটার সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা করো, তার সম্পর্কে আমি সবকিছু জানতে চাই। এদিকে ওই ঘটনার পর জুনের মা তো মেরির কাছে আসে। সে মেরিকে এসে বলে, আমি জিনের মা। মেরি অবাক হয়ে বলে, কি বলছেন আপনি? ওর তো কোনো মাই ছিল না, ওর মা তো ও ছোট থাকতেই মারা গিয়েছিল, আর ওর বাবাকেও তো কেউ একজন খুন করেছিল। জুনের মা বলে, আমি ওর সৎ মা ছিলাম, আমি ওর খেয়াল রাখতাম। তার মার মৃত্যুর পর কিছুদিনের জন্য তার বাবার সাথে আমার বিয়ে হয়েছিল। মেরি বলে, আমি জানি সে কথা, কিন্তু আপনি তার খেয়াল কবে রেখেছিলেন? আপনি তো সেদিন রাতেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। জুনের মা বলে, ও কি আপনাকে সব বলেছে? ও কি বলেছে কিভাবে সে নিজের বাবাকে মেরেছিল? ঠিক তখনই জিন মেরির সাথে দেখা করতে আসে। বাইরের রিসিপশন থেকে তাকে জানানো হয় তার মা নাকি তার সাথে দেখা করতে এসেছে। এদিকে মেরি ওনাকে বলে, আপনার যত টাকা লাগে নিতে পারেন, কিন্তু এসব কথা ছড়ানো বন্ধ করুন। জিন তার বাবাকে মারেনি, যে ব্যক্তি মেরেছে সে ব্যক্তি এখন জেলে রয়েছে। জুনের মা বলে, আমার কোনো টাকার দরকার নেই, আমি শুধু এখানে এসেছি আপনাকে সাবধান করার জন্য, ওকে নিজের কাছ থেকে দূরে রাখেন। ঠিক এই সময় জিন ভিতরে আসে। এবার তো জুনের মা জিনের দিকে তাকিয়ে বলে, সাবধান, ওর থেকে সবাই দূরে থাকবেন, তা না হলে দেখবেন একদিন সে আপনাকে গিলে খাবে। এই কথাগুলো বলে তিনি চলে যায়। জিন মেরিকে বলে, এইসব ব্যাপারের জন্য আমি অনেক বেশি দুঃখিত। মেরি বলে, আমি এমন মানুষের সাথে ডিল করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এমন বহুত দেখেছি। যখনই কেউ সেলিব্রিটি হয় তখনই তাদের আত্মীয় স্বজন হঠাৎ করে উদয় হয়ে এসব উল্টাপাল্টা কথা বলতে থাকে। এসব নিয়ে আমি কিছু মনে করিনি। যাক, এবার জিন যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন লিনা তাকে আটকে বলে, তোমার এমন কি আছে অতীতে যে তোমার নিজের মাও তোমার পাশে দাঁড়ায় না? আমি তো তোমার অতীত জানতে খুবই আগ্রহী। জিন বলে, আমার থেকে দূরে থাকো, যদি তুমি এসব করতে থাকো তাহলে তোমার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। লিনা তো মজা নিয়ে বলে, তুমি আমার চিন্তা না করে নিজের চিন্তা করো। এই বলে সে হাসতে থাকে। পরের দিন লিনা জুনের সাথে দেখা করতে আসে। এখানে এসে লিনা জুনকে বলে, আরে তুমি তো দেখতে বেশ হ্যান্ডসাম, একদম লেখকের কল্পনার মতো। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে, অথবা আগে কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল? জুন তার এসব প্রশ্নের কোনো উত্তর দেয় না। তারপর তারা দুজন একসাথে জুনের লেখা একটা বই পড়তে থাকে। যে বইয়ে লেখা ছিল, আমি একটা বাচ্চাকে তার কষ্টের জায়গা থেকে বের করে আনতে চেয়েছিলাম, তাকে উপরে তুলতে চেয়েছিলাম, আলোয় আনতে চেয়েছিলাম, উজ্জ্বল করতে চেয়েছিলাম। আমি তাকে তার অতীতের যন্ত্রণা থেকে বের করতে চেয়েছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। আসলে জুন তো এ বইয়ে জিনের ব্যাপারে লিখেছিল। এদিকে জিন যখন জুনের বইয়ের কথাগুলো শুনতে পারে তার চোখে তো পানি চলে আসে।
অন্যদিকে লিনা জুনকে বলে, আমি আমার ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, আজকে আমরা দুজন একসাথে যাব। পরের সিনে দেখা যায় কথায় কথায় জিনের ম্যানেজার জিনকে বলে, আজ সন্ধ্যা 6টার পর বিল্ডিং এ ইমার্জেন্সি কিছু কাজ করা হবে, ওই সময় কারেন্ট থাকবে না, তাই সবাই আজকে আগেই বাসায় চলে গিয়েছে। এটা শুনে জিন বলে, ঠিক আছে, তাহলে তুমিও আজকে বাসায় চলে যাও, আমি আজকে একাই বাসায় চলে যাব, তোমার দিয়ে আসতে হবে না। জিনের ম্যানেজার সিউকি বুঝতে পারে জিন তার কথা শুনে এখন বিল্ডিং এ যাবে, আর এটা বুঝতে পেরে সে সাথে সাথে মেসেজ করে লিনাকে জানিয়ে দেয় যে জিন এখন ওই বিল্ডিং এর দিকে যাচ্ছে। এটা জানা মাত্রই লিনা জুনকে বলে, আমার একটু লং স্টারের বিল্ডিং এ যেতে হবে, সেখানে আমার কিছু কাজ আছে। এবার জিন সেখানে চলে আসে, আর কারেন্ট নেই দেখে জিন মনে করে লিফট হয়তো বন্ধ, তাই সে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। তারপর সে মেরির অফিসে প্রবেশ করে এবং সেখানে তার আর লিনার ফাইলগুলো খুঁজতে থাকে। অন্যদিকে সেখানে জুন আর লিনাও পৌঁছে যায়। জিন খুঁজতে খুঁজতে হঠাৎই একটা সিক্রেট রুম খুঁজে পায়, কিন্তু সে লকারে পাসওয়ার্ড থাকার কারণে সে সেটা খুলতে পারে না। ঠিক তখনই লিনা পিছন থেকে আসে আর বলে, তুমি কি এটা খুঁজছিলে? ওর হাতে তখন 2টা ফাইল ছিল, একটা তার নিজের আর আরেকটা জিনের। লিনা বলে, তুমি তো এটা খুঁজতে এখানে এসেছিলে তাই না? তুমি কি ভেবেছিলে এটা পেলে তুমি আমাকে শেষ করে দিবে, আমার কেরিয়ার ধ্বংস করবে? এবার তুমি আমার কাছে ক্ষমা চাও আর বলো আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, তাহলে হয়তো আমি তোমাকে এবারের মতো ছেড়ে দিতে পারি। এত বেশি ভেবো না, তোমাকে শুধু তোমার অহংকারটা মাটি দিতে হবে। জিন তো তখন তার দিকে তাকিয়ে থাকে কিন্তু ক্ষমা চায় না, তাই লিনা তাকে একটা চড় মারে। জিন বলে, আমি এখন বুঝতে পারছি মেরি কেন তোমার সাথে এমন করেছে। এই কথা শুনে লিনা তো আরো খেপে যায় আর জিনের সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে। সে তাকে আবারও চড় মারতে থাকে। এদিকে জুন এসব দেখে ফেলে। জিনও জুনকে দেখতে পায়। তারপর লিনা জুনকে নিয়ে এখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় ক্রিসমাসের সময় মেরির কোম্পানির 7 বছরের উপলক্ষে একটি পার্টি হচ্ছিল। এই পার্টিতে জিন, ইনগং, লিনা, জুন সহ সবারই ইনভাইট ছিল। তবে হঠাৎই সেখানে ইনগং এর প্যানিক অ্যাটাক হতে শুরু করে। সে তাড়াতাড়ি একপাশে চলে আসে আর ওষুধ খাওয়ার চেষ্টা করে, কিন্তু ওষুধগুলো তার হাত থেকে পড়ে যায়। এমন সময় জিন আসে পানি নিয়ে। সে বোতলটা দিয়ে বলে, পানি ছাড়া তুমি কিভাবে ওষুধ খাবে? এবার ইনগং পানি দিয়ে ওষুধটা খেয়ে নেয় আর অনেকটা ভালো হয়ে যায়। এদিকে লিনা তো জুনকে নিয়ে এ পার্টিতে এসেছিল। সে ইচ্ছে করে জুনকে এনে জিনের সাথে পরিচয় করায় আর বলে, তুমি তো অবশ্যই তাকে চিনো তাই না? পরক্ষণে হেসে বলে, আরে আমি তো সেদিনে পার্কিং লটে তোমাদের দেখা হওয়ার কথা বলছি, সেদিন তো রাইটার জুনও আমার সাথেই ছিল। তখনই সেখানে ইনগং চলে আসে আর জিনকে ধন্যবাদ জানায় পানি দিয়ে হেল্প করার জন্য। তারপর তাদের কোম্পানির 7 বছর পূর্ণতা উপলক্ষে এ পুরো জার্নিটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানো হয়। যে ভিডিওর শেষের দিকে জিনের নতুন মুভির কিছু দৃশ্য ছিল আর সবশেষে সে ভিডিওটা দেখানো হয় যেখানে সেদিন পার্কিং লটে লিনা জিনের গায়ে হাত তুলেছিল। সেখানে সেই ভিডিওটা পুরো এডিট করে দেখানো হয়েছিল, যেখানে এমনটা দেখানো হচ্ছিল যে লিনা তাদের জুনিয়রদেরকে বুলি করে। এই ভিডিওটা দেখার পর সবাই তো অবাক হয়ে যায় আর লিনাকে নিয়ে বিভিন্ন কথা বলতে থাকে। তবে মেরি এসে পুরো সিচুয়েশনটা সামলে নেয় আর সবাইকে বলে এটাও একটা শুটের অংশই ছিল, কিন্তু তাদের অ্যাক্টিং এতটাই ভালো যা দেখে মনে হচ্ছে পুরোই রিয়েল। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখতে পারি জিন তো অনেক আগেই জানতে পেরেছিল তার ম্যানেজার সিউকি লিনার কথা মতো চলছে। সে শুরু থেকে ইচ্ছে করেই জিনকে সে ফাইলগুলোর ব্যাপারে জানিয়েছিল। তাই জিন ওই দিন বিল্ডিং এ যাওয়ার আগে সিউকিকে বলে, আমি জানি তুমি লিনার সাথে হাত মিলিয়ে আমাকে ফাঁসানোর জন্য কাজ করছো। সিউকি বলে, এখানে আমার কিছু করার ছিল না, লিনা আমার বাবার চিকিৎসার জন্য টাকা দিয়েছে, তারপর সে টাকাগুলো নিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করছে, তাই আমি তার কথা শুনতে বাধ্য হয়েছি। জিন বলে, কোনো সমস্যা নেই, লিনা তোমাকে যা যা বলছে তুমি সবকিছুই করতে থাকো, সাথে আমিও তোমাকে যা যা বলি তাও করো। তারপর সিউকি তার কথা মতো সেদিন পার্কিং লটে লুকিয়ে ভিডিওগুলো করেছিল। ইভেন ওই দিন জিন তো ইচ্ছে করে মার খেয়েছিল যাতে করে সিউকি এ সবকিছুর ভিডিও করতে পারে। যাক, বর্তমানে দেখা যায় জিন লিনার কাছে আসে আর বলে, আমি যদি এই ভিডিওগুলো লিক করে দেই তাহলে তোমার কেরিয়ারের কি হবে বুঝতে পারছো? চারদিকে হই হুল্লোড় পড়ে যাবে, সবাই বলে বেড়াবে লিনা তার জুনিয়রদেরকে মারধর করে, তখন তোমার ইমেজ একদম নষ্ট হয়ে যাবে আর কেউই তোমাকে কাজ দিবে না। তুমি যদি এগুলো থেকে বাঁচতে চাও
তাহলে এখনই আমার কাছে ক্ষমা চাও। এখানে জিন ঠিক সেই কথাগুলোই বলে যেগুলো লিনা ওই দিন তাকে পার্কিং লটে বলেছিল। সবশেষে জিন বলে, আরে ভয় পাচ্ছ কেন? আমি তো তখন মজা করছিলাম। আমি তো চাই তুমি আমার থেকে শুধু দূরে থাকো। আর হ্যাঁ, আবারও আমার পিছু লাগতে এসো না, তাহলে কিন্তু আমি এই ভিডিওগুলো সত্যি পাবলিক করে দিব। এই বলে জিন চলে যায়। জিন বাইরে আসতেই তার সাথে একটা ওয়েটারের দেখা হয়, যেটা ছিল সে ঘুষখোর পুলিশটা, যে কিনা ওয়েটারের ছদ্মবেশে এখানে এসেছিল। এ পুলিশ ঘুষ খাওয়ার কারণে শাস্তিও পেয়েছিল। তাই পুলিশটি জিনকে ব্ল্যাকমেল করে বলতে থাকে, আমার কাছে তোমার বিরুদ্ধে সব প্রমাণ আছে। আমি তো তোমাকে সেদিনই বলেছিলাম আমি তোমাকে ধ্বংস করে দিব। আমি এখন পুরো দুনিয়াকে সবকিছু বলে দিব। সে আরো বলে, তুমি কি একবারও খোঁজ নিয়েছ তোমার বস এখন জেলে কি অবস্থায় আছে, যে কিনা একদম নির্দোষ ছিল। এখন তো সে একটা বেসবল স্টারও হতে পারত, কিন্তু শুধুমাত্র তোমাকে উপকার করতে গিয়ে সে এখন জেলে পচে মরছে। তাদের দুজনকে লিনা আবার একসঙ্গে কথা বলতে দেখে ফেলে। জুনও তাদের দুজনকে দেখতে পায়। তারপর সে পুলিশ যখন চলে যাচ্ছিল, লিনা তার পিছনে যায়। লিনাকে সেখান থেকে যেতে দেখে জুনও তার পিছনে। লিনা এ পুলিশের একটা ছবি তুলে একজন লোকের কাছে পাঠায় আর বলে এই লোকের সম্পর্কে সব রকম তথ্য চাই, তার সাথে জিনের কি সম্পর্ক সেটা জানার জন্য। এইসব কথা লিনা ফোনে সে লোকটাকে বলছিল, আর পিছন থেকে সবকিছু জুন শুনে ফেলে। যাই হোক, পার্টি শেষ হলে জিন সুজা চলে আসে জুনের বাড়িতে। জুন তার বাসায় এসে জিনকে দেখে অনেকটাই অবাক হয়। জিন এসে জুনকে তো জড়িয়ে ধরে, জুনও তাকে জড়িয়ে ধরে। এখানে জিন তাকে বলে, তুমি আমার সম্পর্কে তোমার বইয়ের মধ্যে লিখেছিলে সে ছোট্ট বাচ্চাটা আমি, তাই না? জুন তার পাশে এসে বসে। জিন জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এতদিন মিস করেছিলে? জুন বলে, আমরা অনেকদিন একজন আরেকজনের কাছ থেকে অনেক দূরে ছিলাম। এই সময়টা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তোমাকে তো আমি সবসময় অনেক মিস করতাম। আমি তো ভেবেছিলাম এখন হয়তো সবকিছুই আমাদের মধ্যে বদলে গিয়েছে, কিন্তু কিছুই বদলায়নি, সবই আগের মতো আছে। জিন বলে, আমার জীবনে শুধু কষ্টের গল্পই রয়েছে। আমি ভেবেছিলাম সবকিছুকে পিছনে ফেলে আমি এগিয়ে যাব, কিন্তু না, আমি এখনো সে একই জায়গায় ফিরে এসেছি। আমি এখন খুবই ক্লান্ত। এরপর সে জুনকে বলে, দয়া করে আমাকে একটা সাহায্য করবে? তুমি আমাকে শিখাবে কি করে ভালোবাসতে হয়? আমি ইনগংকে ভালোবাসতে চাই। আসলে জিন তো ইনগং এর খ্যাতি আর ক্ষমতা ব্যবহার করে সবার থেকে টপে পৌঁছাতে চায়। তাই সে এবার তার পরবর্তী টার্গেট ইনগংকে বানিয়েছে, যেটার জন্য সে এখন জুনের কাছে সাহায্য চাইছে। জিনের এই কথাগুলো শুনে বেচারা জুনের চোখে পানি চলে আসে। সে মনে মনে প্রচন্ড কষ্ট পায়, কারণ সে ছোট থেকে সে জুনের পাশে ছিল আর তাকে অনেক আগে থেকে ভালোবেসে আসছে। কিন্তু জিন শুধু নিজের স্বার্থ ছাড়া তো আর কিছুই বুঝে না, এমনকি জুনের ভালোবাসাও না, বরং জুনকে সে নিজের কাজে সবসময় ব্যবহার করে আসছে। পরের সিনে আমরা ইনগংকে দেখতে পাই। তার ফোনে দুইটা মেসেজ আসে। প্রথম মেসেজটা আসে লিনার কাছ থেকে। লিনা ইনগংকে বলে, জিন তো পুরাই সাইকো একটা মেয়ে, তুমি তার কাছ থেকে দূরে থাকো। আর দ্বিতীয় মেসেজটা আসে জ্যাক নামের আরেকটা ছেলের কাছ থেকে, যে তার মেসেজের মাধ্যমে ইনগং এর অ্যাক্টিং এর অনেক প্রশংসা করে। তারপর আমরা জুনকে দেখতে পাই, সে নিজের বাসা থেকে বের হয়ে আসে। ঠিক তখনই তার মা তার বাসায় আসে, কিন্তু জুন সেটা দেখতে পায় না। জুনের মা ঘরে ঢুকেই জিনকে দেখতে পায়। জিনকে দেখে উনি অনেক রেগে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিন বলে, আপনি আমার অফিসে গিয়েছিলেন, তাই আমাকে তো এখানে আসতেই হতো। এই শুনে জুনের মা জিনকে একটা চড় মারে আর বলে, এখন অভিনয় করো বলে কি মনে করো তুমি আমার ছেলের যোগ্য হয়ে গিয়েছো? আমি কিন্তু কিছুই ভুলে যাইনি, তুমি তোমার নিজের বাবাকে মেরে ফেলেছো। আমার ছেলের কাছ থেকে দূরে থাকো। জিন বলে, আপনি আমার অফিসে যখনই যাবেন তখনই আমি আপনার ছেলের বাড়িতে চলে আসব। এই শুনে জুনের মা তো জিনকে ধরে মারতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে জুন চলে আসে আর তার মাকে জিনকে ছেড়ে দিতে বলে। জিন তখন ইনোসেন্ট হয়ে জুনকে বলে, দেখেছো, আমি বলেছিলাম না কিছুই বদলায়নি, আমি এখনো নরকেই পড়ে আছি। এই বলে জিন সেখান থেকে চলে যায়। যাক, পরের সিনে আমরা একটা ড্রামার শুটিং এর দৃশ্য দেখতে পাই।
যে ড্রামার মেন লিড ছিল ইনগং এবং জিন। এটা ড্রামার একদম শেষের দৃশ্যের শুটিং ছিল, যেখানে তারা একে অপরকে জড়িয়ে ধরে। এখানে জিন তো ইনগং এর আরো কাছে আসতে চাচ্ছিল, তাই ইনগং শুটিং শেষে জিনকে নিয়ে একটা জায়গায় বসে আর বলে, জানো আমার পপুলার হওয়ার যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? শুরুতে আমি এক আইডল গ্রুপে ছিলাম, যেখানে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল। আমাদের আইডল গ্রুপের মেন সিঙ্গার ছিল জ্যাক। একদিন জ্যাক ভুল করে একটা খাবার খেয়ে ফেলে যেটাতে বাদাম ছিল। আমি সেটা দেখেও তাকে কিছুই বলিনি, যদিও আমি জানতাম তার বাদামে অ্যালার্জি ছিল। পরে সে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে, ফলে আমি ওর বদলে স্টেজে উঠে পারফর্ম করি। তখনই আমি প্রথমবারের মতো সবার চোখে পড়ি আর মেরি আমাকে সাইন করায়। কিন্তু আজ আমার অনুশোচনা হয়, সেদিন চাইলেই তো আমি তাকে থামাতে পারতাম, আর আজকে আমার জায়গায় সেই থাকতো। আমি তোমাকে এই সবকিছু এই কারণেই বলছি যাতে করে তুমি আমার মতো ভুল না করো। তুমি এমন কোনো কাজ করো না যেটার দায় তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আর আমার মতো সারা জীবন অনুশোচনা করতে হবে। কথাগুলো বলে ইনগং সেখান থেকে চলে যায়। ইনগং এই কথাগুলো বলেছিল কারণ সে জানে সেদিন সে থাপ্পড় খাওয়ার ভিডিওটা জিনই অ্যাড করেছিল। পরের সিনে দেখা যায় ঘুষখোর পুলিশ জিনকে কল করে বলে, আমি যেখানে বলেছি সেখানে চলে এসো, কারণ তুমি নিশ্চয়ই চাও না যে তোমার সত্যটা পুরো দুনিয়ার সামনে চলে আসুক। এই জন্য জিন তো ক্যাপ পরে চুপচাপ সেখানে গিয়ে হাজির হয়। এদিকে আমরা ইনগংকে দেখতে পাই, সেও ঠিক সেই জায়গায় গিয়েছিল যেখানে জিনকে ডাকা হয়েছে। সে সেখানে তার পুরনো আইডল গ্রুপের সাথে দেখা করতে গিয়েছিল। ইনগং তাদের সাথে দেখা করে যখন রুমের বাইরে আসে তখন জিনকে দেখতে পায়। জিন যে রুমে প্রবেশ করে সেটা ছিল একটা ভিআইপি রুম, যেখানে মার্ডার ব্যতীত সব ধরনের ইলিগাল কাজ করা হয়, মানে ড্রাগস গ্রহণ করা, কেনাবেচা, এসব আর কি। জিন তো সেখানে এসে কোথাও পুলিশকে দেখতে না পেয়ে ফোন করে জিজ্ঞাসা করে সে কোথায়। পুলিশ বলে, আমি তো সেখানে যাইনি, আমি তোমাকে সেখানে তোমার ভবিষ্যৎ দেখানোর জন্য ডেকেছি। এদিকে যাকে হুডি পরে দাঁড়িয়ে থাকতে দেখছো সে তোমার মতো স্টার হতে চেয়েছিল, তাকেও কিন্তু লঞ্চ করা হয়েছিল, কিন্তু সে যথেষ্ট ট্যালেন্টেড ছিল না। এরই মধ্যে হঠাৎ করে তার স্কুল বুলিং এর কেসটা ফাঁস হয়ে যায়, আর এখন তার বর্তমান অবস্থা হলো এই। আমি এসব তোমাকে এই কারণেই বলছি কারণ তোমার ভবিষ্যৎও এমনটা কিন্তু হতে পারে। আমি যখন তোমার সত্যটা পুরো দুনিয়ার সামনে তুলে ধরবো তখন তুমি কি করবে? এই কথা শুনে জিন তো রেগে রুম থেকে বেরিয়ে আসে। তখনই তাকে রুমের বাইরে ইনগং দেখে ফেলে। ইনগং বলে, তুমি এই ভিআইপি রুমে কি করছিলে? আমি তোমাকে কখনো এখানে দেখবো ভাবিনি। জিন বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি এই ভিআইপি রুমে কোনো ড্রাগস নিতে আসিনি, আমি একজনের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু সে আর আসেনি। কিন্তু ইনগং এর তো জিনের কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, সে এখন জেল থেকে বের হয়ে এসেছিল। কিম এখন একটা প্রাইভেট ডিটেকটিভ কোম্পানিতে কাজ করতে শুরু করেছিল, যেখানে লুকিয়ে বিভিন্ন ইনভেস্টিগেশনের কাজ করা হয়। কিমকে তার বস ঘুষখোর পুলিশের ইনফরমেশন বের করতে বলে। কিমও তার কাজে লেগে পড়ে। তারপর দেখা যায় ঘুষখোর পুলিশটা একটা হোটেলে লাঞ্চ করছিল। কিম সেখানে খাবার খেতে যায়, তারপর সুযোগ বুঝে তার ফোনের সাথে নিজের ফোনটা বদলে ফেলে। পুলিশ যখন রেস্টুরেন্টের বাইরে যায়, কিম সাথে সাথেই ওনার ফোন থেকে সব ডাটা ট্রান্সফার করতে শুরু করে। এদিকে পুলিশটা যখন বুঝতে পারে এটা তার ফোন ছিল না, তখন তিনি তো সাথে সাথে রেস্টুরেন্টে ফিরে আসে, আর কিম তখন তার ফোনটা দিয়ে নিজের ফোনটা ফেরত নিয়ে নেয়। পরের দিন ঘুষখোর পুলিশটা রিপোর্টার লিমের সাথে দেখা করতে যায়। সেখানে বসে তারা জিনকে নিয়ে কথা বলছিল। এখানে পুলিশকে ফলো করতে করতে কিমও চলে এসেছিল। কিম জিনের কথা শুনে তো অনেক অবাক হয়ে যায়। পুলিশ বলছিল জিন তার বাবাকে খুন করেছে আর তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। এই কথা শুনে কিম তো এসে জুনকে কল করে আর তার সাথে দেখা করতে চায়। জুনও রাজি হয়ে যায়। পরের দিন কিম জুনের সাথে এসে দেখা করে আর বলে, মার্ডার কেসে জিনের নাম কিভাবে এলো, তুমি কি কিছু জানো? জুন এখানে ব্যাপারটা পুরোপুরি নিজের মতো করে বানিয়ে কিমকে বলতে থাকে। সে বলে, জিনের বাবাকে জিন মারেনি, জিনের বাবাকে যে মেরেছে সে এখন জেল খাটছে, আর ওই পুলিশ আসামির কাছ থেকে একবার ঘুষ নিয়েছিল, যার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। এর রাগে সে এখন জিনের ক্ষতি করতে চায়। পরের সিনে দেখা যায় জিন জুনের বাড়িতে আসে আর
জিজ্ঞাসা করে ঘুষখোর পুলিশের ব্যাকগ্রাউন্ড চেক করে কিছু জানতে পেরেছে কিনা। আসলে জিনই জুনকে বলেছিল ওই পুলিশের সব ইনফরমেশন বের করতে। কোইন্সিডেন্টলি সে কাজটা কিমের কাছে গিয়ে পড়ে। যাক, জুন জিনকে বলে কাজ তো ভালোই চলছে, আর আমাদের হেল্প করতেও আরেকজন এসে পড়েছে। তখনই কিম বের হয়। কিমকে দেখে জুন তো অনেক বেশি খুশি হয়ে যায়। কিমও এখানে জুনকে এসে আবেগে জড়িয়ে ধরে আর বলে এই ডিসেম্বরে আমি জেল থেকে ছাড়া পেয়েছি। কিম আরো বলে আমি তো ভেবেছিলাম তুমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছো, আমাকে হয়তো ইগনোর করবে, কিন্তু তুমি তো দেখি তোমার বন্ধুদের প্রতি খুবই লয়াল। জিন হেসে বলে তাহলে আমরা কি বন্ধু ছিলাম? কিম বলে ও সরি, তুমি তো আমার বস ছিলে। এসব কথা নিয়ে তারা দুজনে হাসতে থাকে। তাদের দুজনকে হাসতে দেখে জুনেরও অনেকটাই ভালো লাগে, কারণ জুন সবসময় জিনকে খুশি দেখতে চায়। এদিকে ইনগং টিভিতে জিনকে দেখছিল। এখানে আমাদেরকে ইনগং এর পুরো ইতিহাসটা দেখানো হয়, যেটা জুন আর কিম খুঁজে বের করেছিল। তারা জানতে পারে কিভাবে ইনগং ওই মিউজিক শোতে তার বন্ধুর বদলে পারফর্ম করেছিল, কিভাবে সে আইডল গ্রুপের সদস্য ছিল, আর মেরিতাকে এনে একজন স্টার বানিয়ে দেয়। তারপর থেকে মেরিতাকে লাগাতার কাজ করতে বাধ্য করে, আর সে কাজের চাপে ইনগং এর তো ডিপ্রেশনে প্যানিক অ্যাটাক হতে শুরু করে। তাই সে ড্রিঙ্কস করতে শুরু করে। এইসব কিছু ছাড়াও তার ভিতরে একটা গভীর গিল্টি ফিল কাজ করত, কারণ সে মনে করে সে জ্যাকের সাথে অন্যায় করেছে, তার জন্যই জ্যাকের কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া ইনগং এর মা বাবা কেউই বেঁচে নেই। তার বাবা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়, আর তার বাবার মৃত্যুর খবর পেয়ে তার মাও নিজের জীবন শেষ করে দেয়। এরপর থেকে তাকে আর তার ছোট ভাইকে তার নানিই বড় করেছে। তার জীবনের সবচেয়ে কাছের মানুষ হলো তার নানি। তারপর কিম ইনগং এর নানিকে ফলো করে ওনার বাসা পর্যন্ত পৌঁছে যায়, আর সেখান থেকে নানির একটা ডায়েরি নিয়ে চলে আসে। ওই ডায়েরিটা সে জিনকে দেয়। জিন ডায়েরিটা পড়ে গ্র্যান্ডমা কি করতে পছন্দ করে, তার মেয়ের পছন্দের খাবার, ইনগং এর পছন্দের খাবার, এই সব কিছুর ব্যাপারে জানতে পারে। পরের দিন নানি একটা প্রার্থনা হলে প্রার্থনা করতে যায়। জিন তো নানিকে দেখানোর জন্য সেখানে চলে আসে এবং নিজের বাবা মায়ের জন্য প্রার্থনা করতে থাকে। তার পরিকল্পনা অনুযায়ী নানিও সেটা লক্ষ্য করে। নানির বান্ধবীরা বলে ওকে চিনিস, ও তো একজন অভিনেত্রী, বেচারি এখানে এসেছে ওর বাবা মায়ের জন্য প্রার্থনা করতে। তারপর জিন তার পরের পরিকল্পনা অনুযায়ী তার ম্যানেজার সিউকিকে একটা ফ্ল্যাট গিফট করে সেই বিল্ডিং এ যেখানে ইনগং এর নানি থাকে। জিন বলে এখন তোমার নতুন বাড়ি হয়েছে, আমি তোমাকে কিছু গিফট পাঠাতে চাই। সে ইচ্ছে করে অনেকগুলো রাইস কেক নিয়ে আসে, আর সিউকিকে বলে সে ভুলে এতগুলো রাইস কেক অর্ডার করে ফেলেছে। জিন সিউকিকে বলে এখন যেন সে তার প্রতিবেশীদেরকে এই রাইস কেক গুলো দিয়ে দেয়। জিন বলে আমি টপ ফ্লোরে যাচ্ছি, তুমি নিচের ফ্লোরগুলোতে সবাইকে দিয়ে এসো। আসলে জিন জানতো টপ ফ্লোরে ইনগং এর নানি থাকে। জিন নানির রুমে নক করলে তিনি জিনকে চিনতে পারে আর বলে আজ আমার মেয়ের মৃত্যুবার্ষিকী, আমি অনেক খাবার রান্না করেছি, তুমি ভিতরে আসো। তারপর নানি জিনের প্রশংসা করলে জিন তো লজ্জা পাওয়ার নাটক করে। তারপর নানি ইনগংকে ফোন করে জিনের ব্যাপারে বলতে থাকে। ইনগং যখন জানতে পারে জিন তার নানির বাড়িতে গিয়েছে তখন তার তো অনেক রাগ হয়। এবার নানিও ফোনটা রেখে দিয়ে জিনের সাথে কথা বলতে চলে আসে। নানির তো জিনকে খুব পছন্দ হয়েছিল। সে ধীরে ধীরে ইনগং এর সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। ঠিক তখনই সেখানে ইনগং চলে আসে আর জিনের হাত ধরে বলে চলো এখান থেকে, তুমি এখানে কেন এসেছো? নানি বলে ও এখানে আসেনি, আমি তাকে ডেকেছি। এবার নানির সামনে ইনগং আর কিছু না বলে জিনকে বাইরে নিয়ে আসে। জিন এখানে বলে আমার মনে হয় তুমি আমাকে ভুল বুঝছো, আমার কোইন্সিডেন্টলি তোমার নানির সাথে দেখা হয়ে গিয়েছে। উনি যে তোমার নানি হয় এটা তো আমি জানতামই না, কিছুক্ষণ আগে তোমার নানির কাছ থেকেই জানতে পেরেছি। ইনগং বলে তুমি কি মনে করেছো আমি তোমার এসব নাটক বিশ্বাস করব? জিন ইমোশন হয়ে বলতে থাকে আমি কি এমন ভুল করেছি যার জন্য তুমি এত রেগে যাচ্ছ? ইনগং বলে চলে যাও এখান থেকে। জিন ইনগং এর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে আজকে একটা জিনিস পরিষ্কার হলো, তুমি এখনো তোমার অতীতেই আটকে আছো, মনের মধ্যে কষ্ট ধরে রেখেছো, তুমি নিজেই নিজেকে শাস্তি দিয়ে যাচ্ছ। এভাবে চলতে থাকলে তুমি নিজেই শেষ হয়ে যাবে। আর তুমি কি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা কি? যখনই কেউ তোমার কাছে আসতে চায়
তুমি তাকে দূরে ঠেলে দাও। এভাবে চলতে থাকলে একসময় তুমি পুরোপুরি একা হয়ে যাবে। তারপর সে আরো বলে, মানুষ তোমার পিছনে বলে তুমি নাকি তাড়াতাড়ি মারা যাবে, কিন্তু তোমার সামনে কেউ এই কথাটা মুখ ফুটে বলে না, কারণ সবাই তোমাকে ভয় পায়। কিন্তু আমি তোমাকে সত্যিটা এই কারণেই বলছি, কারণ আমি তোমাকে অনেক কেয়ার করি। আমি চাই না তুমি তাড়াতাড়ি মারা যাও। জিন এসব কথা বলতে বলতে একদম কান্না করে ফেলে। ইনগং তখন বলে, আমি কি কখনো তোমাকে বলেছি আমার জন্য এত চিন্তা কর, আর তুমি আমার দাদির কাছে আর কখনোই আসবে না। এই শুনে জিন তো কষ্ট পাওয়ার নাটক করে আর সেখান থেকে চলে যায়। তারপর জিন জুনের বাসায় আসে আর জুনকে বলে, আমার জাল আমি বিছিয়ে এসেছি, এখন হয়তো সে আমাকে ঘৃণা করবে, নয়তো আমাকে ভালোবাসতে বাধ্য হবে। জিন জুনকে আরো বলে, চিন্তা করো না, আমি ইনগংকে শুধু 1 বছরের জন্য ডেট করব, তারপর আবারও ফিরে আসব, আর তাকে ব্যবহার করে আমি শীর্ষ নায়িকার তালিকায় পৌঁছে যাব। এটা বলে জিন সেখান থেকে চলে যায়। তারপর জিন ইনগং এর জন্য পরবর্তী জাল বিছায়। সে ইনগং এর ম্যানেজারকে ফোন করে যাতে সে ইনগংকে একটা বেকারি শপে নিয়ে আসে, আর ঠিক তেমনটাই হয়। তার ম্যানেজার ইনগংকে মিথ্যা বলে। সে বলে ডিরেক্টর বলেছে সে এখানে মিটিং করতে চেয়েছে। মিটিং শেষ হলে ডিরেক্টর সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে ইনগং এর বন্ধু জ্যাক চলে আসে। জ্যাক আর ইনগং একসাথে বসে কথা শুরু করে। জ্যাক বলে, আমি জানতাম তোমার মধ্যে একজন ভালো আর্টিস্ট হওয়ার প্রতিভা আছে, কিন্তু আমি নিজেই তো ওই আইডল গ্রুপে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিলাম। লাউড মিউজিক, অতিরিক্ত কাজ, এই সবকিছু আমার কাছে এক ধরনের মানসিক যন্ত্রণা মনে হচ্ছিল। আমি কখনোই সত্যিকার অর্থে ওইটার প্রতি প্যাশনেটই ছিলাম না। আমি ইচ্ছে করে এই ক্যারিয়ার থেকে বেরিয়ে এসেছি। তাই আমার কথা চিন্তা করে নিজেকে টর্চার করা বন্ধ করো। সত্যটা জেনে ইনগং তো রাগে পাগল হয়ে যায়, কারণ সে এতদিন ভেবে এসেছিল তার জন্যই হয়তো জ্যাকের ক্যারিয়ারটা নষ্ট হয়ে গিয়েছে। সে নিজেকে এত বছর ধরে কত কষ্ট দিয়ে এসেছে, কিন্তু এখন কিনা জ্যাক বলছে সে ইচ্ছে করে এই ক্যারিয়ার ছেড়ে বেরিয়ে গিয়েছে। এর রাগে ইনগং তো জ্যাককে মারতে শুরু করে আর বলে, তুমি আমাকে এতদিন কেন এসব কথা বলনি। ম্যানেজার এসে তাদের দুজনকে থামায়। এবার জ্যাক বলে, তুমি যে আমার ব্যাপার নিয়ে এতটা গিল্টি ফিল করতে সেটা তো আমি জানতাম না। আজকে জিন এসে আমাকে সবকিছু বলেছে, তাই আজ আমি তোমাকে সব সত্যিটা বলতে পেরেছি। অন্যদিকে ইনগং এর কথা মতো মেরি, ইনগং আর লিনার ব্রেকআপের কথাও সবাইকে জানিয়ে দেয়। লিনা যখন এসব দেখে সে তো অস্থির হয়ে যায় আর সবকিছুর জন্য জিনকে দোষ দিতে থাকে। তারপর লিনা রিপোর্টার লিমকে কল করে, যে রিপোর্টারকে সে ঘুষখোর পুলিশের সব তথ্য বের করতে বলেছিল। লিনার সাথে কথা বলার পর লিম ঘুষখোর পুলিশকে কল করে আর বলে, তুমি না বলেছিলে জিনের বিরুদ্ধে সব প্রমাণ তোমার কাছে আছে, সেগুলো কখন দিবে? পুলিশ বলে, হ্যাঁ, আপনার কথা মতো আমি সব ইনফরমেশন সংগ্রহ করে নিয়েছি, আমি এখনই সেসব কাগজ নিয়ে আপনার কাছে চলে আসছি। কিন্তু ঠিক তখনই কিম এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। জ্ঞান ফিরতে পুলিশ তার সামনে জুন আর কিমকে দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক হয়ে যায় আর বলে, এসব কি, দিনের বেলা আমাকে অপহরণ করেছো? ওরা শান্তভাবে বলে, আমরা আপনাকে অপহরণ করিনি, আর হ্যাঁ, এটা তোমার মেয়ের কেস। তোমার মেয়ে তো ড্রাগস নিতে গিয়ে ধরা পড়েছে, আমাদের কাছে আর সব প্রমাণ রয়েছে। চাইলে এখন আমরা তোমার মেয়ের জীবন নষ্ট করে দিতে পারি। যদি এমনটা না চাও তাহলে জিনের পিছু ছেড়ে দাও আর সেই রিপোর্টারকে না করে দাও। এই কথা শোনার পর রিপোর্টারের ফোনে পুলিশ মেসেজ করে জানায়, মার্ডার সম্পর্কে আমার কাছে কোনো তথ্যই নেই, জিন কাউকে মার্ডার করেনি। রিপোর্টার তো এই মেসেজ দেখে হতবাক হয়ে যায় আর পুলিশকে কল করে, কিন্তু ততক্ষণে তিনি ফোনটা সুইচ অফ করে দিয়েছিল। এবার রিপোর্টার লিনার কাছে এসে বলে, জিনের ব্যাপারে আমরা কিছুই খুঁজে বের করতে পারছি না। এটা শুনে লিনা তো রেগে একদম পাগলের মতো করছিল। অন্যদিকে জুন আর কিম রিপোর্টারকে নিয়ে কথা বলে। কিম বলে, রিপোর্টার হলো লিনার কাজিন, তাই সে সবসময় লিনাকে নিয়ে অনলাইনে ভালো ভালো আর্টিকেল লেখে। জুন তখন বলে, আমি লিনার সাথে কথা বলবো। কিম অবাক হয়ে বলে, তুমি লিনাকে চিনো? জুন বলে, হ্যাঁ, সে জিনকে অনেকদিন ধরেই বুলি করছে। কিম বলে, সেটা যাই হোক, এবার আমাকে একটা কথা বলো, আমি জানতে পেরেছি জিন নাকি হিরো ইনগংকে ডেট করতে যাচ্ছে, তুমি কি এটা শুনে একদমই কষ্ট পাচ্ছ না? জুন তো কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। কিম বলে, তুমি কেমন মানুষ? আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কখনোই এসব মেনে নিতে পারতাম না। নিজের ভালোবাসার মানুষকে কিভাবে অন্য একজনের হাতে ছেড়ে দিচ্ছ? এর উত্তরে জুন কিছুই বলে না। অন্যদিকে ইনগং সে মুভিটাই দেখছিল যেখানে সে আর জিন একসাথে অভিনয় করেছে। তার মাথায় জিনের বলা সেই দিনের কথাগুলোই ঘুরছিল, যে মানুষ তোমার পিছনে বলে খুব শীঘ্রই তুমি মারা যাবে আর তুমি খুব একা,
আমি সত্যি তোমার জন্য চিন্তা করি। এইসব চিন্তা করে ইনগং জিনের ফোনে একটা মেসেজ পাঠায়, যেখানে লেখা ছিল, জিন সরি, সেদিন তোমার সাথে খুব খারাপভাবে আচরণ করে ফেলেছি। তুমি কি আজ আমার সাথে ডিনারে যাবে? উত্তরে জিন বলে, হ্যাঁ যাব। তাহলে রাত 9টায় রেস্টুরেন্টে চলে এসো। এবার রাতের বেলা ইনগং জিনের সাথে ডিনারের জন্যই যাচ্ছিল। তখন রাস্তায় কিমের সাথে ইনগং এর গাড়ির ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে কিমকে এখানে জিনই পাঠিয়েছিল, যাতে করে ইনগং এর ডিনারে আসতে লেট হয়। এদিকে আমরা লিনাকে দেখি, সে জিনের তথ্য না পেয়ে আপসেট হয়ে ড্রিঙ্কস করতে চলে আসে। এখানে তার সাথে দেখা করতে জুনো আসে। লিনা হঠাৎ করে জিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা একটা কথা বলো তো, তোমার আর জিনের মধ্যে আসলে সম্পর্কটা কি? জুন বলে, ছোটবেলায় আমাদের বাবা মায়ের বিয়ে হয়েছিল, এভাবে জিন আমার সৎ বোন হয়। লিনা বলে, কিন্তু তোমার চোখে তো ওর প্রতি যে অনুভূতি সেটা মোটেও ভাই বোনের মতো না। তুমি কি মনে করো আমি তোমার কথা বিশ্বাস করব? জুন হেসে বলে, তুমি তো দেখি আমার মন পড়তে পারছো, তার মানে কি এটা আমার প্রতি তোমার প্রেম? সে কথাটা ঘুরিয়ে ফেলে আর কি। অন্যদিকে জিন রেস্টুরেন্টে বসেছিল। ওয়েটার এসে বলে, 10টা বাজলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, আপনাকে এখন চলে যেতে হবে। জিন তখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। এদিকে ইনগং দৌড়াতে দৌড়াতে রেস্টুরেন্টে আসে। ততক্ষণে রেস্টুরেন্ট তো বন্ধ। সে দেখতে পায় জিন এ ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে কিছু লোক জিনের পোস্টার দেখে তাকে নিয়ে বাজে কথা বলছিল। এসব কথা শুনে জুনের মাথা গরম হয়ে যায় এবং সে তাদের সাথে মারামারি শুরু করে। তখন লিনা সেখানে এগিয়ে আসে, সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের সিনে আমরা দেখি ইনগং জিনের কাছে এসে বলে, আজ তুমি আমার জন্য এতক্ষণ অপেক্ষা করলে কেন? জিন নাটক করে বলে, তোমার সাথে তো আমি কোনো যোগাযোগই করতে পারছিলাম না, তাই তোমার জন্য অনেক ভয় হচ্ছিল, তোমার কিছু হয়েছে কিনা এ নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। ইনগং তাকে সরি বলে, সাথে জানায় রাস্তায় ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আসতে লেট হয়েছে। জিন অ্যাক্সিডেন্টের কথা শুনে এমন একটা ভান করে যেন ইনগং এর জন্য দুশ্চিন্তায় সে মরেই যাচ্ছে। সে বলে, কি অ্যাক্সিডেন্ট? তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো? ইনগং বলে, আরে আমি ঠিক আছি, তেমন কিছুই হয়নি, শুধু আমার ফোনটা ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে, তাই তোমাকে কল করে কিছু জানাতে পারছিলাম না। তারপর সে বলে, তুমি আমার জন্য এতক্ষণ এ ঠান্ডার মধ্যে কেন অপেক্ষা করতে গেলে? তোমার ঠান্ডা লাগছে না? জিন বলে, এত চিন্তা করো না, তুমি এসে পড়েছ, এখন সব ঠিক আছে। এই বলে সে তো নিজের স্কার্ফটা খুলে ইনগংকে পরিয়ে দেয়। ইনগং তার প্রতি জিনের এত কেয়ার দেখে একদম গলে যায়। সে তো জিনকে চুমু খেতে শুরু করে। জিনও তাকে আপন করে নেয় আর দুজনেই একে অপরকে চুমু দিতে থাকে। এদিকে জুনের মনে তখনও চলছিল জিনের বলা সেই কথাগুলো, তুমি আমাকে এত বছর অনেক মিস করেছ, এখন আমি তোমার কাছে এসে গিয়েছি, তুমি আমাকে সাহায্য করো যাতে আমি ইনগংকে ভালোবাসতে পারি। এই কথাটা মনে করতে জুনের চোখে পানি চলে আসে। আর এই সিনের মধ্য দিয়ে এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো এই পর্বটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর পরের পর্বটা দেখার জন্য ভিডিওটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।